হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। গণিত প্রকাশ দশম শ্রেণী বই থেকে যে অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাসগুলো চলছিল তার আজকে 6 নম্বর চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি বা হ্রাস, এটা তোমাদের সামনে আমি আলোচনা করছি। আগের ক্লাসগুলো সব পরপর আমার চ্যানেলে উপপাদ্য আর সম্পাদ্য এই চ্যাপ্টারগুলো ছাড়া বাদবাকি ক্লাসগুলো আমার চ্যানেলে সব পরপর দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ আমরা আগের ক্লাসে কী শিখেছিলাম? সরল সুদ। সরল সুদ কী শিখেছিলাম? সরল সুদ। এই সরল সুদের জন্য একটা মূলধন ছিল পি এবং সময় ছিল টি এবং বার্ষিক সুদের হার এটা যদি R% হয় তাহলে আমরা দেখেছিলাম সরল সুদ I = P/R/100। এটা আমরা সরল সুদ দেখেছিলাম। এবারে এমন কিছু সুদ আছে যে সুদটা ধরো P/R/100, এটা আমরা মূলধন একটা কিছু বছরের জন্য জমা রেখেছি, সেই টাকাটা যে সুদে পরিণত হবে সেই সুদটাকেই বলা হবে সরল সুদ। আচ্ছা, আমাদের যদি এই মূলধনটা কিছু বছরের জন্য ধরো এক বছর পরে একটা সুদ হলো নির্দিষ্ট, এক বছর পরে একটা সুদ হলো নির্দিষ্ট এক্স, এই এক্সটা আবার নেক্সট ইয়ার পরের বছরে এই এক্সটা যে মূলধন ছিল সেটা প্লাস যে সুদ হলো এক্সটা, এই দুটো একসঙ্গে যোগ করে এটা তখন মূলধন হয়ে যাবে। এটা যদি P1 মূলধন হয়, এটা সমান সমান পরের বছরে সেটাকে আবার মূলধন হিসেবে, মানে আমার যে সুদটা হচ্ছে এক বছরে সেটা আবার পরবর্তী যে মূলধনের সঙ্গে যুক্ত করে সেটাই মূলধন হয়ে যাবে। এই রকম যে সুদের পদ্ধতি সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ। তাহলে এরকম সুদের পদ্ধতি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর চক্রবৃদ্ধি সুদের যে সময়ের শেষে প্রাপ্য হবে তাকে বলা হবে চক্রবৃদ্ধি সুদের পর্ব। তাহলে এই পর্ব সাধারণত 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে থাকে। যদি কোনো পর্ব উল্লেখ না থাকে তাহলে 1 বছর, এই বইতে তোমাদের লেখা রয়েছে। তাহলে এই মূলধনটা যে পরবর্তী বছরে আবার সুদের সঙ্গে যুক্ত হয়ে সেটাকেই মূলধন আকারে লেখা হচ্ছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি কী জিনিস? সমূল চক্রবৃদ্ধি এটা মানে হচ্ছে আসল প্লাস নির্দিষ্ট সময়ের সুদ। চক্রবৃদ্ধি সুদ, আসল প্লাস নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদ, এটাকে আমরা বলতে পারি সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা, তাহলে কোনো মূলধন যদি পি হয়, পি হচ্ছে মূলধন, সময় এখানে এন ধরছি বছর, এবং আর হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। আর যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি, এখানে চক্রবৃদ্ধি সুদ না, এখানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এই সমূল চক্রবৃদ্ধি সুদ এর ফর্মুলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি A = P/1 + R/100⁴ এটা মনে রাখতে হবে, P/R/1 + R/100⁴ এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, মানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। আর যদি চক্রবৃদ্ধি সুদ বার করতে হয় তাহলে আমরা কি করব? এই এ যেটা বেরোবে, এ মাইনাস মূলধন, এটা বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। আচ্ছা, আরেকটা জিনিস আছে, কোনো মূলধন প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ R1%, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ R2%, তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ R3%, আর এন টাইম হচ্ছে 3 বছর। এটা যদি হয়, পি হচ্ছে মূলধন যদি হয়, তাহলে 3 বছরের শেষে আমাদের সমূল চক্রবৃদ্ধি কী হবে? 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি হবে P/1 + R1/100, 1 + R2/100, 1 + R3/100। তাহলে 3 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি হবে P/1 + R1/100, R2/100, R3/100। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। 3 বছর পর আমাদের সমূল চক্রবৃদ্ধি এটাই হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি বছরে 2 বার হয়, চক্রবৃদ্ধি সুদের পর্ব ষান্মাসিক বা বছরে যদি 2 বার হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে। তাহলে বছরে যদি 2 বার হয় চক্রবৃদ্ধি সুদের পর্ব, তাহলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি এটার ফর্মুলা হবে P/1 + R/2
100 আর এই জায়গাটাই হবে 2n। তাহলে এই ফর্মুলাটাও মনে রাখতে হবে। বছরে দুবার চক্রবৃদ্ধি এরকম দিয়ে কোনো অঙ্ক আসতে পারে, সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সরাসরি আমরা কোষে দেখি 6.1, কোষে দেখি হচ্ছে 6.1 এবং পেজ নম্বর হচ্ছে 112। এর 4 দাগের ম্যাথটা করি। 4 দাগের ম্যাথটা কী আছে? কোষে দেখি 4 দাগের ম্যাথ আছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা কিভাবে করবে? এই অঙ্কগুলো সাধারণত লেন্দি হয়, এগুলো একটু মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করতে হবে আস্তে আস্তে। তাহলে মূলধন এখানে বলেছে 30,000 টাকা। আচ্ছা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইজিক্যাল টু বলেছে 9% এবং বলেছে 3 বছর, সময় n = 3 বছর। তাহলে এর চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে ফর্মুলা, আমাদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি ছিল? সমূল চক্রবৃদ্ধি সুদ এর ফর্মুলা ছিল p × 1 + r/100^n। তাহলে বসিয়ে দিই, p হচ্ছে 30,000, 2 3, 1 + r হচ্ছে 9/100^3। এবারে মানটা বসিয়ে দিই, এখানে হচ্ছে 30, 1 2 3, এটা হচ্ছে গুণ 109³/100³। এই অঙ্কগুলো সাধারণত ক্যালকুলেশন খুবই বড় বড় হয়, এগুলো একটু ঠান্ডা মাথায় না করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, 109³ আমাদের এটা গুণ করতেই হবে, আর নিচে হচ্ছে একটা 100, দুটো 100, তিনটে 100 আমি করে নিলাম। কটা শূন্য কেটে যাচ্ছে? দুটো, এখান থেকে দুটো, 4টে শূন্য কেটে যাচ্ছে। তাহলে 3/100 গুণ 109³। তাহলে এখান থেকে মানটা কত আসছে? এটা আমরা যদি 109³ গুণ করি তাহলে আমাদের আসছে 1295129 এটা আসবে। এটা করে দেখবে, 109 দিয়ে 109কে গুণ 3 বার গুণ করতে হবে, গুণ করলে এটা আসবে। তাহলে এটা মানে আমাদের আসছে 3885387 আর নিচে হচ্ছে 100। তাহলে এটা মানে আমরা লিখতে পারি 38853.87 এত। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি প্লাস সুদ। তাহলে আমাদের আসল ছিল পি, আসল পি ছিল 30,000। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ হবে a - p। তাহলে কত? 38853.87 মাইনাস 30,000, এখান থেকে আসবে 8853.87 এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের এলো এত টাকা, ফর্মুলায় বসিয়ে। নেক্সট 6 দাগটা করি। ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, a - p যেটা 2496 টাকা হলে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন। তাহলে 6 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব? 6 দাগ বলছে এখানে টাকাটা মূলধন, আমরা ধরলাম মূলধন হচ্ছে p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%, n হচ্ছে 3 এবং চক্রবৃদ্ধি সুদ a - p হচ্ছে 2496 টাকা। তাহলে এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এখান থেকে ক্যালকুলেশন করার জন্য আমরা এইভাবে করতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি হচ্ছে a, p × 1 + 8/100 3 মাইনাস মূলধন, এটা ইজিক্যাল টু সমূল 2496। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের এইটা হলো। তাহলে অতএব p এটা হচ্ছে 108³ না, চক্রবৃদ্ধি সুদ n ইজিক্যাল টু এখানে বলেছে 2 বছরের জন্য, n হচ্ছে 2। তাহলে 108² মাইনাস 100² বাই নিচে 100², এই পিটা কমন নিয়েছি, এটা লসাগু করে দিয়েছি। তাহলে 2496। এখান থেকে আমরা অর p ইজিক্যাল টু ওপাশে নিয়ে যেতে হবে 100 গুণ 2496 বাই এটা a + b a - b ফর্মুলা পাশে a² - b², তাহলে a² + b² মানে 208 গুণ mb মানে হচ্ছে 8। এবারে 8 দিয়ে প্রথমে কাটছি, 3 × 8 = 24, 8 × 1 = 1, 312 এলো। আচ্ছা 200, এটা হচ্ছে
এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 4 25 100, 4 5 20, 4 2 8, 52 এলো। আচ্ছা, এখানে 4 দিয়ে কাটলে 4 25 100, 4 13 52, এই 13 দিয়ে কাটতে হবে, এটা 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে আসছে 25 × 100 মানে হচ্ছে 25,000 টাকা। সরি, একটু ভুল হয়েছে, এটা হচ্ছে 4 হবে না, এটা 13 দিয়ে কাটলে 24 হবে। তাহলে এখান থেকে 25 25 625, এখান থেকে 25 25 625, এই 25 25 625 × 24, এটা হচ্ছে 15,000 টাকা। এই অঙ্কগুলো খুব লেন্দি হয়, ক্যালকুলেশন খুব ঠান্ডা মাথায় করতে হবে, নাহলে ভুলে যাওয়ার চান্স আছে, আমি আগেই বলেছি। নেক্সট হচ্ছে 9 দাগ, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে, হিসাব করে দেখি। তাহলে এটা হচ্ছে 9 দাগের অঙ্ক। 9 দাগেরটা কী বলা আছে, এখানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এর মানটা বলা আছে 31492.80 এবং আর হচ্ছে 8%, n = 3 বছর। আর আমাদের তাহলে মূলধনটা কত হবে বার করতে বলেছে। মূলধন ধরলাম p, তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি a = p × 1+, ফর্মুলাটা পুরো একদম মুখস্থ রাখতে হবে। n মানগুলো বসিয়ে দিই, এ হচ্ছে 31492.80, আর এখানে হচ্ছে পিটা পিই থাকলো 1 + r মানে 8/100, এটা হচ্ছে 3। আচ্ছা, এটা তাহলে আমরা এই পাশে নিয়ে আসি, পিটা এই পাশে নিয়ে আসি, এটা হচ্ছে 108/100 আর এখান থেকে দশমিক তুলে দিই 31492.80/100, আমরা যদি দশমিক তুলে দিই তাহলে এটা আসছে। অর পি = 100, এখানে 3 বার গুণ হচ্ছে, ওপরে উঠে যাচ্ছে 31492.8, আর এখানে একটা শূন্য কেটে গেল, এখানে 108ও 3 বার হবে, 108 108, এইবারে 0 0 কেটে গেল। এখান থেকে আমাদের আসবে ক্যালকুলেশন করে, এটা হচ্ছে 4 25 100, 4 27 108, এটাকেও 4 25 100, 4 27 108, তাহলে এখান থেকে আমাদের আসবে 625 × 4, ক্যালকুলেশন করলে এই 27 27 108 দিয়ে এটাকে গুণ করলে এটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি এলো 25,000 টাকা। তাহলে এটা এলো 25,000 টাকা। ফর্মুলায় বসিয়ে একটু ক্যালকুলেশনটা বড় হবে, কাটাকুটিটা একটু বড় হবে, এটা করলে 25,000 টাকা আসবে। 13 দাগের অঙ্ক কী আছে, বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হলে ওই টাকার পরিমাণ কত, হিসাব করে দেখি। বার্ষিক 10% হারে, আচ্ছা 13 দাগ হচ্ছে বার্ষিক 10%, আর = 10%, টাকা t = টাইম হচ্ছে 3 বছর, t মানে n হচ্ছে 3 বছর, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ আমরা কি জানি a - p, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ হচ্ছে PTR/100, এটা অন্তর হচ্ছে 930 টাকা। আচ্ছা, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ, মূলধন ধরলাম p, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ হবে p × 1 + 10/100n - p, এবং সরল সুদ কত হবে p, t হচ্ছে 3, আর হচ্ছে 10/100। এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে বিয়োগফল আমাদের বলেছে 930 টাকা। তাহলে প্রশ্নানুসারে চক্রবৃদ্ধি সুদ 103 - p, আর সরল সুদ হচ্ছে p × 3, একটা শূন্য কেটে যাচ্ছে, নিচে 10, এটা সমান 930 টাকা। এইবার এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, অতএব p, এখান থেকেও একটা শূন্য কেটে যাচ্ছে, এটা মানে হচ্ছে 11³ এত বড় দাগটা। আচ্ছা, এখান থেকে লিখি p × এখানে একটা শূন্য কেটে গেলে 11³/10³ -1 - 3/10, এটা = 930, or p = 10³ মানে 1000,
আর এটা 11 কিউব মানে হচ্ছে 1331 মাইনাস 1000, লসাগু করছি এখানে 300, এটি 10কে 300, এটা ইজিক্যাল টু 930, और P ইজিক্যাল টু 1000 ইন্টু 930, বা এখানে বিয়োগ করলে 331 মাইনাস 331 আসছে, তাহলে 3 31 93, তাহলে এটা হচ্ছে 30,000 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর যদি 930 টাকা হয় তাহলে এখানে মূলধন হচ্ছে 30,000 টাকা। নেক্সট 14 দাগের অঙ্কটা দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে 8%, 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা 14 দাগ বলেছে, তাহলে আমাদের R1 প্রথম বছরে হচ্ছে 7%, দ্বিতীয় বছর আমরা একটা ফর্মুলা দেখেছিলাম 8%। এরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি 6,000 টাকা 2 বছরের, তাহলে P হচ্ছে 6,000 আর T টাইম হচ্ছে 2 বছর, এর চক্রবৃদ্ধি সুদ কত হবে বার করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল? সমূল চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি এর ফর্মুলা ছিল কি? P ইন্টু 1 প্লাস R1/100, 2 বছর যেহেতু বলেছে 8 পর্যন্ত। এবার মানগুলো বসিয়ে দিই, মানগুলো P হচ্ছে 6,000 ইন্টু 1 প্লাস 7/100, 1 প্লাস 8/100, তাহলে 6,000 গুণ 107/100 গুণ 108/100। তাহলে এখান থেকে কাটাকুটি করি, এই দুটো শূন্য কেটে যাচ্ছে, 3টে শূন্য কেটে যাচ্ছে, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তাহলে 3 7 21, 321 ইন্টু 108/5, এটা আসছে 6,933.6। তাহলে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এ। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে এ মাইনাস পি, মানে এখান থেকে 6,933.6 মাইনাস 6,000, তাহলে এটা হচ্ছে 933.60 টাকা। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি, হচ্ছে সমূল চক্রবৃদ্ধি 933.60 টাকা। আমি এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।